হ্যালো এভরিওয়ান, বাংলাদেশের সিনেমা হলে চলছে তুফান এবং এই তুফান চলছে ঈদের দিন থেকে। আমি বলেছিলাম এই ছবি মুক্তি পাওয়ার পরে আপনাদের সাথে অবশ্যই আমার রিভিউ শেয়ার করব। তো আজ আমি কথা বলবো বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফান নিয়ে এবং তুফানের সব ভালো দিক এবং একটা বিশেষ মন্দ দিক নিয়ে কথা বলবো। এই তুফান যে বাংলাদেশে একটা ইতিহাস গড়বে সেই প্রেডিকশন কিন্তু আমরা আগে থেকেই পাচ্ছিলাম এবং এই তুফান মুক্তির আগে আমরা কিন্তু টিজার এবং ট্রেলার দেখে কিছু প্রেডিকশন করেছিলাম, কতটুকু মিললো কতটুকু মিলেনি, কি আছে সব বিষয় নিয়ে আজকে কথা হবে। তার আগে বলে রাখি, যারা এখনো তুফান সিনেমাটা দেখেননি অবশ্যই হলে গিয়ে দেখবেন, বিকজ এইরকম একটা মুভি না দেখলে, এক্সপিরিয়েন্স না নিলে সিনেমা হলে আপনি আসলে লুজার, আপনি আসলে অভাগা। ইয়েস, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো ছবি যেটা, সবচেয়ে সেরা ছবি যেটা, সেটা হচ্ছে এই তুফান চলছে আপনার নিকটস্থ সিনেমা হলে। এখন আসলে গল্পটা কি? ছবির গল্প শুরু হয় হচ্ছে একজন সাধারণ সাকিব খান দিয়ে, মানে হচ্ছে এই সাকিব খানের যে ক্যারেক্টারটা, সে হচ্ছে নায়ক হতে চায়। তো এই নায়ক হওয়ার অ্যাম্বিশন থেকে সে আসলে জুনিয়র আর্টিস্ট হিসেবে বিভিন্ন শুটিং ফ্লোরে ঘোরাঘুরি করে, কিন্তু কোথাও সে কাজ পায় না বা আসলে স্কোপ হয় না। এবং ছবির ফার্স্ট হাফ কিন্তু এই ক্যারেক্টারটার উপরেই গল্পটা এগিয়ে যায় এবং পরবর্তীতে সে যখন একটা সিচুয়েশনে একটা রোল পায়, একটা সিনেমাতে একটা সাইড হিরো রোল পায়, সেটাও যখন মুক্তি দেয় তখন দেখা যায় সেই সিনেমা থেকে সব ফুটেজ তার ভ্যানিশ করে দেওয়া হয়েছে এবং সেই ভ্যানিশটা এত ফানি ওয়েতে করা হয়েছে যাতে দর্শক যারা দেখবে তারা খুবই মজা পাবে। সো যখন আসলে এলাকার সকল মানুষের সামনে সে আসলে বেজ্জতি হয়, সে আসলে অপমানিত হয় যে তার সব সিনেমা থেকে কেটে ফেলা হয়েছে, তখন সে আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে ভাবে যে সে আর এই লাইনেই থাকবে না। কিন্তু আসলে এই কেটে দেওয়ার কারণ কি? এই কেটে দেওয়ার কারণ হচ্ছে, ইয়েস, এই ছবিতে শাকিব খানের ডাবল রোল। শাকিব খানের যে আরেকটা রোল, সে হচ্ছে একটা গ্যাংস্টার, যে হচ্ছে 15 বছর বয়সে খুন করে, যেটা আমরা ট্রেলারে দেখেছিলাম। এবং সে আসলে ডিভিশনাল লেভেল থেকে ন্যাশনাল লেভেলের পলিটিক্স এবং গ্যাংস্টার হিসেবে আবির্ভূত হয় এবং পলিটিশিয়ানদের সাথে কাজ করা শুরু করে। এবং এই যে গ্যাংস্টার তুফান, তার চেহারার সাথে এই যে একটা সাইড হিরো বা জুনিয়র আর্টিস্ট, তার চেহারার মিল থাকার কারণেই ওকে আসলে এই গ্যাংস্টার পিক করে এবং তার ডেরায় নিয়ে আসে এবং তার একটা উদ্দেশ্য থাকে যে একে দিয়ে শাকিব খান বা তুফান তার একটা বায়োপিক বা একটা সিনেমা বানাবে। তো তার জন্য এই যে জুনিয়র আর্টিস্ট শাকিব খান, তাকে আসলে এক ধরনের ট্রেনিং এর ভিতর দিয়ে যাওয়া হয় এবং সেই ট্রেনিং দিয়ে যাওয়ার সময় অ্যাকচুয়ালি এই গল্পটা আস্তে আস্তে রিভিল হতে থাকে যে তুফান আসলে কে, তুফান আসলে কি, তুফান আসলে কিভাবে এই রাক্ষসে পরিণত হলো। এখন পরবর্তীতে আসলে কি হয় সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে সিনেমা হলে যে তুফান সিনেমাটি। আরেকটা জিনিস বলে রাখি, এই সিনেমায় সবচেয়ে ভালো লাগার যে জিনিসগুলো রয়েছে তার ভিতরে এক নাম্বার হচ্ছে শাকিব খানের অভিনয়। শাকিব খানের অভিনয় দুর্দান্ত ছিল এবং আমার মতে শাকিব খানের জীবনের সেরা অভিনয়টা করেছে তুফানে। এবং তুফানের যে শাকিব খানের যে ডাবল রোল, প্রতিটা রোলই এত সুন্দরভাবে ডিফারেন্ট করা হয়েছে যা আসলে না দেখলে বোঝা যায় না। আমি কখনো বুঝতাম না বাংলাদেশের শাকিব খান যে এত ভালো অভিনেতা। না, আমরা ভাবতাম, বা আমি আসলে শাকিব খানের ফ্যান না, তো শাকিব খানের কোনো মুভি দেখিও নি। স্পেশালি গত ঈদে মুক্তি পাওয়া রাজকুমারের আগে আমি কখনোই কোনো শাকিব খানের মুভি দেখিনি। কিন্তু তুফান দেখার পরে, তুফান আসলে দেখার একটা কারণ হচ্ছে রায়হান রাফি যখন বানিয়েছে তখন কিছুটা কনফিডেন্স ছিল ভালো কিছু হবে, বাট সেটা যে এত ভালো হবে সেটা আসলে এক্সপেক্ট করিনি। তুফান সিনেমায় শাকিব খানের অভিনয় জীবনের সেরা অভিনয় করেছে। তুফানের সাথে যে অন্যান্য কাস্টিং রয়েছে, যেমন তুফানের এগেনস্টে যে রোলটা রয়েছে চঞ্চল চৌধুরী, সেই চঞ্চল চৌধুরী অসাধারণ অভিনেতা, আমরা সকলেই জানি। কিন্তু তার যে এখানে যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং গল্পে তার যে ইম্পর্টেন্স, তার যে অ্যাপিয়ারেন্স, সেগুলো অসাধারণ ছিল। তো তুফানের শাকিব খানের অভিনয় সেরা ছিল, চঞ্চল চৌধুরীর রোলটা সেরা ছিল। তুফানের নায়িকা যে দুজন ছিল, সেই দুজন নায়িকার ভিতরে হচ্ছে মিমি চক্রবর্তী, তার যে ক্যারেক্টারটা বার ড্যান্সার এবং অ্যাক্ট্রেস, সেই জায়গা থেকে মিমি একদম পারফেক্ট কাস্টিং হয়েছে। বাট খুব সুইট কাস্টিং হয়েছে আসলে নাবিলার কাস্টিংটা। খুবই সাধারণ একটা মেয়ে যে আসলে কস্টিউম ডিজাইনার, সেই ক্যারেক্টারটা খুবই সুন্দর এবং সুইট ছিল। সো নাবিলার সাথে শাকিব খানের এই জুটিটা আসলে একটা বিশেষ পাওয়া, বিকজ এই ধরনের কম্বিনেশন অনেকেই আশা করেনি। সেটা আমরা টিজার ট্রেলার দেখেই বুঝেছিলাম এই কম্বিনেশনটা ভালো হতে যাচ্ছে এবং রায়হান রাফি বারবার আসলে সেই জায়গাটা বলেছিল। সো এই গেল মূল কাস্টিং। এছাড়া সাইড যে কাস্টিং গুলো রয়েছে, যেমন হচ্ছে ফাইট মাস্টার, এক্স গ্রের যে প্রধান শাওন ভাই,
শাওন ভাইয়ের ক্যারেক্টারটা খুব ফানি ছিল। শাওন ভাই আরো অনেক ছোট ছোট রোল করেছে ফানি বিভিন্ন সময় বিজ্ঞাপনে এবং ছবিতে, সেই সেইগুলোর মতোই এই ছবিতেও শাওন ভাইয়ের কাস্টিংটা খুবই দুর্দান্ত এবং ফানি ছিল। এছাড়া অন্যান্য যে ছোট ছোট কাস্টিং ছিল সেগুলো খুব ভালো ছিল। রায়হান রাফি আসলে খুব স্মার্ট ডিরেক্টর, সে আসলে গল্পে বেশ সুন্দরভাবে এমন কিছু জিনিস তৈরি করেছে যে আসলে আপনি কিছু মেসেজ পাবেন, যেমন সোশ্যাল মেসেজ পাবেন, যে ধর্ম ভেদাভেদ ভুলে গিয়ে যে একসাথে কাজ করা, একে অপরকে সহায়তা করা, সেগুলো কমার্শিয়ালি এখানে ঢেলে দেওয়া হয়েছে। 2 নাম্বার হচ্ছে এই মুভির মানে টিজার ট্রেলার দেখে অনেকেই বলেছিল এটা কেজিএফ এর মতো, এটা এনিমেলের মতো, আমরা অনেকে ভেবেছিলাম এটা মানে ডনের মতো, যেহেতু ডাবল রোল পাওয়া যাচ্ছিল। বাট রায়হান রাফি খুব সচেতন ভাবে এই যে প্রেডিকশন গুলা হতে পারে, বিকজ যেহেতু এই বাংলাদেশের মানুষ এইসব মুভি দেখে এসেছে, তাই সে কনসিয়াসলি এরকম কোন জায়গায় ল্যান্ড করেনি যাতে ওই মুভির সাথে মিলে যায়। সো আমি এই রিভিউয়ে কনফিডেন্সের সাথে বলছি, এই তুফান সিনেমা কেজিএফ বলি, এনিমেল বলি অথবা ডন বলি, কোনোটারই কপি না। 100% গল্পটা নিউ একটা গল্প, এবং একটা সিনেমার মূল শক্তি কিন্তু হচ্ছে গল্প। সেই জায়গা থেকে এই তুফান সিনেমা 10-এ 10 পাবে। যদি আরো বেশি দেওয়া যেত আমি আরো বেশি দিতাম। তো তুফান সিনেমার গল্প অসাধারণ, এবং এন্ডিং পর্যন্ত মানে আপনি সারপ্রাইজ পেতেই থাকবেন। যেটা রায়হান রাফি বলেছিল সে সত্যি বলেছিল, এবং আমি এই সিনেমা দেখার পরে রায়হান রাফিকে সেলুট, যে সে আসলে বাংলাদেশের সিনেমার একটা বেঞ্চমার্ক এত উপরে নিয়ে গিয়েছে, তা ক্রস করা অন্যান্যদের পক্ষে তো ডিফিকাল্ট হবে, তার পক্ষেও কঠিন হবে। তো এই সিনেমা যারা এখনো দেখেননি অবশ্যই দেখে ফেলবেন। এবার একটা মন্দ দিক নিয়ে কথা বলি তুফান সিনেমার। তুফান সিনেমার সবচেয়ে বড় মন্দ দিক হচ্ছে এর 5টা গান রয়েছে, প্রতিটা গানই মোটামুটি সুন্দর, শুধুমাত্র প্রথম গানটা নিয়ে আমার আপত্তি রয়েছে, বিকজ এই গানটা আসলে মানে এইভাবে কম্পোজ করা ঠিক হয়নি। প্রথম যে গানটা, যেটাতে শাকিব খানের বা জুনিয়র আর্টিস্ট শাকিব খানের পরিচিতি প্রকাশ পায়, সে তার একটা এলাকায় এই গানটা গায়, সেই গানটা আসলে ডাঙ্কির যে একটা গান ছিল গুপচুপ, বা ডাঙ্কিতে যে শাহরুখ খান একটা এলাকায় নাচে গিয়ে গান গায়, সেই গানটার সাথে অনেকখানি মিল। ইভেন কিছু কিছু কোরাস লাইন এবং কিছু কিছু সাউন্ডের সাথেও মিল। কোরিওগ্রাফি এবং গানের কম্পোজিশনটা অনেকখানি ডাঙ্কি সিনেমার ওই শাহরুখ খানের গানটার সাথে মিলে। সো এই জিনিসটা আসলে উচিত হয় নাই। সিনেমার প্রথমেই যখন আসলে এই গানটা আসে, তখন আসলে আমি একটু হতাশ হয়ে গিয়েছিলাম এবং ভয় পেয়ে গিয়েছিলাম যে যা যা আসলে প্রেডিক্ট করছিলাম যে এই সিনেমা কপি হতে পারে, এরকম কিছু হতে যাচ্ছে কিনা। বিকজ যখন দেখি গানটা অনেকখানি ডাঙ্কি সিনেমার শাহরুখ খানের ওই গানটার মতো, তখন একটু আসলে মানে ভয় পেয়ে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে এই গানটা বাদ দিলে পুরো সিনেমাটা অসাধারণ, এবং এই ধরনের সিনেমা বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি, এই ধরনের রাইটিং বাংলাদেশের ইতিহাসে আগে হয়নি, এই ধরনের এডিটিং, এই ধরনের কালার গ্রেডিং, এই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো সিনেমা বাংলাদেশে আগে কখনো হয়নি। যারা এখনো তুফান দেখেননি অবশ্যই আবারও বলছি তুফান দেখে আসুন নিকটস্থ সিনেমা হল থেকে। অবশ্যই পাইরেসির জন্য অপেক্ষা করবেন না, সিনেমাটা দেখুন, উপভোগ করুন, বিকজ হতাশ হবেন না। প্রতিটা ক্যারেক্টারই যেমন দুর্দান্ত অভিনয় করেছে, গল্পটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে গল্পটা অসাধারণ। ভালো লাগার আরেকটা দিক হচ্ছে এর সেট ডিজাইন এবং কস্টিউম ডিজাইন। সিনেমার প্রতিটা সেট ডিজাইন, যে 90s-এর একটা হসপিটালের যেমন লুকস ছিল সেটা যেমন অসাধারণভাবে তৈরি করেছে। তারপরে হচ্ছে কস্টিউম, প্রতিটা কস্টিউম সময় উপযোগী ছিল, মানে ওই সময়টাকে রিপ্রেজেন্ট করার জন্য পারফেক্ট ছিল। আর আরো একটা জিনিস ছিল, 90s কে রিপ্রেজেন্ট করতে গেলে, বাংলাদেশের 90s 95 কে রিপ্রেজেন্ট করতে গেলে আপনাকে কিন্তু সালমান শাহকে দেখাতেই হবে, এবং এই ছবিটাও কিন্তু রায়হান রাফি খুব সচেতন ভাবে সালমান শাহ এবং মৌসুমীর ব্যাপারটাকে একটুখানি রিপ্রেজেন্ট করেছে এই সিনেমাতে ওই সময়টাকে ধরার জন্য। সেটা আমার খুব ভালো লেগেছে। আর আরেকটা জিনিস, 90s-এ একটা ঘটনা ঘটেছিল, বাংলাদেশের খুব পপুলার অ্যাক্ট্রেস দিতি, তার যে হাজবেন্ড ছিল সোহেল চৌধুরী, সে একটা বারে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সেই ব্যাপারটা কিন্তু রূপক অর্থে এই তুফান সিনেমাতেও রয়েছে, এবং সেটা কিন্তু ডিরেক্ট নামটা সোহেল চৌধুরী না রেখে একটুখানি মডিফাই করে দিয়েছে, এবং সিচুয়েশনটা ওরকমই রেখেছে যে একজন গ্যাংস্টারের হাতে একজন পপুলার নায়ক বারে মারা যায়। এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ধারণা রায়হান রাফি কনসিয়াসলি করেছে ওই সময়টাকে, ওই এরাটাকে বোঝানোর জন্য, এবং এই সিমিলারিটিসটা তৈরি করার জন্য। সো সব মিলিয়ে রাইটিং, এডিটিং, মিউজিক সব মিলিয়ে অসাধারণ একটা মুভি। বাংলাদেশের সিনেমার ইতিহাসের সাক্ষী হতে চাইলে অবশ্যই এই মুভিটা নিকটস্থ সিনেমা হলে গিয়ে দেখে আসুন। আমার অনুরোধ থাকবে যারা শাকিব খানের ফ্যান না, তারাও এই ছবিটা গিয়ে দেখুন, বুঝবেন শাকিব খান আসলে কতটা ভালো অভিনেতা। শুধুমাত্র ভালো ডিরেক্টরের হাতে পড়েনি বলে এই শাকিব খান এতদিন অবহেলিত ছিল শিক্ষিত অডিয়েন্সের কাছে। তো আশা করি সামনে
শাকিব খান আরো ভালো ভালো সিনেমা উপহার দিবে। তার থেকে বড় কথা যে ডিরেক্টর রায়হান রাফি একটা সুপারস্টার, একটা সুপার ব্র্যান্ডে পরিণত হয়েছে। রায়হান রাফি এমন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে যেখান থেকে যাই আসছে সবই ভালো হচ্ছে। তো রায়হান রাফির জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ যে পরবর্তীতে যাতে এই বেঞ্চমার্কটা ধরে রাখতে পারে। সামনেই রায়হান রাফির সাথে আফরান নিশোর একটা সিনেমা আসবে ওসিয়ত নামে, তো আশা করি সেটাও হয়তোবা এর মতোই বা একেও ছাড়িয়ে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুফান সিনেমার লাস্টে যে টুইস্টটা দিয়েছে সেটা কিন্তু বলেই দিয়েছে তুফান 2 আসছে। তো তুফান 1-এ কে মারা গেল, কে বাঁচলো, কি পরিণতি হলো এবং তুফান 2-তে কি হবে, সবকিছুর জন্য একটু লম্বা সময় অপেক্ষা করতে হবে, বিকজ হাতে আরো রায়হান রাফির বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে। তো সময় পেলে হয়তোবা আবার তুফান 2 আসবে। এবং এই তুফান 2 টিজারটা কিন্তু দিয়ে রেখেছে এই কারণেই যে যদি ছবি হিট করে তাহলে এই তুফান 2 বানাবে। এবং আমি শিওর এই তুফান 1 বাংলাদেশের সিনেমার ইতিহাসের সকল রেকর্ড ভেঙে দিবে এবং এটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের একটা মাইলস্টোন, একটা বিগেস্ট ব্লকবাস্টার, এবং এই রেকর্ড থাকবে বহু বছর। এবং রায়হান রাফি যেমন ভাবে ছবিটা বানিয়েছে, একদম প্রত্যন্ত অঞ্চলে যারা সিটি বাজায়, যারা শীষ বাজিয়ে সিনেমা হলে নেচে গিয়ে ছবি দেখতে চায়, তারা যেমন মজা পাবে, সিনেপ্লেক্সের মানুষও মজা পাচ্ছে। এবং সেটা আমি নিজের সাক্ষী, আমি দেখেছি, আমি আমার পরিবার নিয়ে দেখেছি। সবারই ভালো লাগবে এই তুফান সিনেমা। থ্যাংক ইউ। 10 আউট অফ 10 ফুল মার্ক ফর তুফান।